সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ওসমান হাদি। সিঙ্গাপুরের চিকিৎসকদের সর্বসাধ্য চেষ্টাও ব্যর্থ, মরদেহ আনা হবে আজ সন্ধ্যায়। হাদির মৃত্যুতে ক্ষোভ বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। ধানমন্ডি ৩২, প্রথম আলো ডেইলি স্টারে ভাঙচুর। আইন শৃঙ্খলা বাহিনীর জোর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ। দৃষ্টান্তমূলক বিচার হবে হাদির খুনিদের, বলেছেন প্রধান উপদেষ্টা। কাউকে হঠকারী সিদ্ধান্তে না জড়ানো ও ধৈর্য ধারণের আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চিকিৎসকদের সর্বসাধ্য চেষ্টায়ও বাঁচানো গেল না ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। গোটা দেশকে কাঁদিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে ওসমান হাদির মৃত্যুর খবর জানানোর পর ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। আজ সন্ধ্যায় দেশে আনা হবে তার মরদেহ। রিপোর্ট ফজলে রাব্বির। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে। শরীফ ওসমান হাদি প্রায় ৭ দিন ধরে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ দিকে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। তাতে লেখা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। ওসমান হাদি বরাবরই ছিল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। অল্প সময়ে তার কণ্ঠ হয়ে ওঠে প্রতিবাদী ভাষা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি হয়ে ওঠে প্রতিবাদী কণ্ঠস্বর। গণ অভ্যুত্থানে যার ছিল অসামান্য অবদান। আমরা বারবার দাবি করেছিলাম যে গত ৩টে যে নির্বাচন বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, এই নির্বাচনগুলো করতে আমলা পুলিশ থেকে শুরু করে যারা বিনা ভোটে এমপি হলেন, মন্ত্রী হলেন, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, যারা রাষ্ট্রীয় অর্থ ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েমে সাহায্য করলেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আত্মপ্রকাশ হয় ইনকিলাব মঞ্চের, যেখানে তিনি মুখপাত্র হিসেবে দায়িত্বে ছিলেন। হাদির জন্ম ঝালকাঠি জেলায়। ছোটবেলা থেকেই হাদি ছিলেন ধর্মীয় ও শিক্ষা দীক্ষায় ভদ্র প্রকৃতির ছেলে। আপনি যদি না মানুষের মাধ্যমে এই জিনিসটাকে এস্টাবলিশ করতে পারেন, ভোট কেন্দ্র দখল হবে না, মারামারি হবে না, তাহলে নির্বাচনের ট্রেন শুধু পথচ্যুত হবে না, বরং বাংলাদেশ আবার পথ হারানোর সম্ভাবনা আছে। রাজনৈতিক অবস্থান ও বক্তব্যে ওসমান হাদি বিভিন্ন সময় সংবাদ সম্মেলন ও জনসভায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে পুরনো ধারার রাজনীতির কঠোর সমালোচনা করতে দেখা গেছে তাকে। আনোয়ার হোসেন মঞ্জু এবং আনিসুল ইসলাম মাহমুদ দুজনেই কিন্তু ফ্যাসিবাদ আমলে মন্ত্রীও হয়েছিলেন, এবং কোন আমলে, যেই 3টে আমলে ভোট তো হয় নাই, কাউকে ভোট দিতেও দেওয়া হয় নাই, বরং সেই আমলে যখন সুবর্ণচরে একজন আমাদের মা 3 সন্তানের জননী শুধু ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তাকে উপর্যুপরি ধর্ষণ করা হয়েছে। আপনি আমাকে বলেন, আওয়ামী লীগ যে অপরাধী, তার কোন অপরাধটা জাতীয় পার্টি করে নাই? 12ই ডিসেম্বর দুপুর 2:30টার পরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভার কেয়ারে নেওয়া হয়। তবে ঘাতকের গুলিতে শেষ রক্ষা হলো না এই তরুণ নেতার। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ চলছে ঢাকা সহ সারা দেশে। হাদির মৃত্যুর খবর প্রচারের পর রাত 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ মোড় সহ ঢাকার বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। রাজধানী শাহবাগে ছাত্র ও সাধারণ জনতা সড়ক আটকে বিক্ষোভে নামে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার, ভারতের আধিপত্যবাদের প্রতিবাদে স্লোগান দিতে থাকে। দাবি করে ওসমান হাদির খুনে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের। ঢাকার বাইরে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়ও ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ চলে। কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ভাঙচুর চলে। খবর পেয়ে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দর্শক, রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিত, প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ের বর্তমান পরিস্থিতি কি? আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশেষ অবস্থান সম্পর্কে আমাদের জানাবেন। রাহান, আপনাকে একটু যদি দেখাই যে এনসিপি যারা ঊর্ধ্বতন দায়িত্বে আছেন, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মাহফুজ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই ডেইলি স্টার ভবনে তারা এসেছেন। এসে তারা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। তৌহিদি জনতা, ছাত্র জনতা যারা এখানে আন্দোলন বিক্ষোভ করছিলেন তাদের সাথে কথা বলেছেন। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি যখন গণমাধ্যমের সাথে কথা বলছিলেন তখন তিনি সতর্ক করে দিয়েছেন, যারা আন্দোলন করছিলেন তাদেরকে সতর্ক করে বলেছেন কোনোভাবেই যাতে কোনো সাংবাদিক লাঞ্ছিত না হয়, হেনস্থার শিকার না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে। তবে গাড়িটা ঘুরাইতে দেন না, গাড়ি ঘুরে দেন প্লিজ, গাড়িটা আমরা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এনসিপির মুখ্য সমন্বয়ক, তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তিনি হয়তো আমাদেরকে বলবেন যে শেষ পর্যন্ত কি হলো এই ডেইলি স্টার ভবনের পরিস্থিতি, তারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন অর্থাৎ কিভাবে পরিস্থিতি সামাল দিবেন তারা সেটি তারা কিছুক্ষণের মধ্যে ডেইলি স্টার ভবনের আমরা সেটি দেখতে পাবো যে সেই পরিস্থিতির হয়তো বা নিরসন হয়ে যাবে। তবে গণমাধ্যমের সাথে নিরসন হয়ে যাবে, তবে গণমাধ্যমের সাথে নাসিরউদ্দিন বলেন তবে এর পরবর্তীতে কি হবে সেটা কিছু বলা আছে না। তবে ডেইলি স্টার ভবনে যেটি আমরা লক্ষ্য করেছি যে সেনাবাহিনী, তবে ডেইলি স্টার ভবনে যেটি আমরা লক্ষ্য করেছি যে সেনাবাহিনী তারা তাদের যে অবস্থান সেটি এখন পর্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। ভেতরে আমরা যে নুরুল কবির, আপনারা জানেন যে কথিত যশা সাংবাদিক, নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, তিনি ডেইলি স্টার ভবন থেকে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। সেই সাথে আলোকচিত্রী শহীদুল ইসলাম, তিনি এই ভবনে এসেছিলেন, ডেইলি স্টার ভবনটিতে ঘুরে দেখেছেন। কি দেখেছেন সেটি যেমন তার কাছ থেকে আমরা শুনতে পারিনি বা জানতে পারিনি। পুরো ভবনে যেহেতু ইলেকট্রিসিটি বন্ধ রয়েছে, তারা কি পর্যবেক্ষণ করেছেন সেটাও আমরা তার কাছ থেকে জানতে পারিনি। তবে এখন এই ভবনের আমরা এখন দেখতে পাচ্ছি যে পুলিশ, সেনাবাহিনী, বিজিবির পাশাপাশি পুলিশের অবস্থান। ভেতরে যারা কিছুক্ষণ আগেও আন্দোলন বা বিক্ষোভ করছিলেন দাবির পক্ষে, তাদেরকে গেটে দেখা যাচ্ছে না। তবে অনেকেই মাঝে মধ্যে বিক্ষোভ করছেন, নানা ধরনের চিৎকার চেঁচামেচি করছেন। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন যে নানান ধরনের কথা, উচ্চ বাক্য বিনিময় হচ্ছে, সেটি সামাল দেওয়ার চেষ্টা করছেন কারা। তবে যখন 10:30টার দিকে এই ভবনে আগুন লাগার বা অগ্নিসংযোগের ঘটনা ঘটে, আমরা দেখতে পাচ্ছি যে একজন, দুইজন, তিনজনকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে চিৎকার করা হচ্ছে। তবে কারা আমরা এখনো জানি না, তারা কারা এখানে এসেছেন, কেন এসেছেন। তবে সেই তো সেই পরিস্থিতি থেকে আমরা দেখার চেষ্টা করছি যে
আরো কতক্ষণ অপেক্ষা করতে হবে এই যে ডেইলি স্টার ভবনের সামনে যারা অবস্থান করছেন ছাত্র? কতক্ষণ অপেক্ষা করতে হবে এই যে ডেইলি স্টার ভবনের সামনে যারা অবস্থান করছেন ছাত্র জনতা, আরো কতক্ষণ তাদেরকে থাকতে হবে সেটা এখনো আমরা বুঝতে পারছি না। আমাদেরকে পুলিশের পক্ষ থেকে যেমন বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেমন কোনো তথ্য দেওয়া হচ্ছে না, এবং যারা এই ছাত্র জনতা তৌহিদি জনতা নতুন করে আবারও ডেইলি স্টার ভবনে ঢোকার চেষ্টা করছেন, ডেইলি স্টার ভবনে ঢোকার চেষ্টা করছে, তাদের তো দিচ্ছে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তো আমরা অপেক্ষা করছি আসলে পরিস্থিতি যত দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া যাবে তত ডেইলি স্টার ভবনকে ততটাই দ্রুত নিরাপদ এবং নিশ্চিত করা যাবে, যেহেতু বাংলাদেশের একটি অন্যতম এবং এই গণমাধ্যম মুহিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাবধানে থাকবেন এবং সেখানেই অবস্থান করুন। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব সর্বশেষ খবর জানার জন্য। দর্শক, আমাদের সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত আমাদেরকে জানাচ্ছিলেন কাউরান বাজার থেকে ডেইলি স্টার এবং প্রথম আলো ভবনের সামনে থেকে সেখানকার সর্বশেষ খবরাখবর। দর্শক, এই মুহূর্তে ছায়ানটে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, এর আগে ধানমন্ডি 32 নম্বরে আপনার সাথে আমার কথা হচ্ছিল, এই মুহূর্তে আপনি আছেন ছায়ানটে, তো সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। সার্বিক পরিস্থিতি যদি আপনাকে জানাই, এটা আসলে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই ছায়ানট, অর্থাৎ বিল্ডিংগুলো সুরক্ষিত আছে, এছাড়া তার ভিতরে যে আসবাবপত্র, বই খাতা, অর্থাৎ যে ফার্নিচারগুলো, সেগুলো কিন্তু রীতিমতো চুরমার হয়ে গেছে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন ঠিক এখানে যে চেয়ার টেবিল, অর্থাৎ গ্লাস এবং বই খাতা সহ যে আসবাবপত্রগুলো ছিল, সেগুলো আসলে রীতিমতো দুমড়ে মুচড়ে গেছে। অর্থাৎ অর্থাৎ সিলিং ফ্যানের যে ফ্যানটা, সেটা পর্যন্ত কিন্তু আসলে দুমড়ে মুচড়ে দিয়েছে। অর্থাৎ বিক্ষুব্ধ জনতা এখানে এসে রীতিমতো হামলা চালিয়েছে, এবং হামলার নৈপথ্যে ঠিক কারা আছে সেটা পর্যন্ত এখন পর্যন্ত আসলে কিন্তু দৃশ্যমানভাবে জানা যায়নি। তবে এখন পর্যন্ত আসলে এখানে আইনশৃঙ্খলা বাহিনী, অল্প কিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিচে মোতায়েন রয়েছে। পাশাপাশি আর বাদবাকি যে অবস্থা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে গ্লাস সহ শুরু করে যে ফ্যান, আসবাবপত্র, সেগুলো কিন্তু পুরোটাই আসলে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনি ধানমন্ডি এই ছায়ানট কিন্তু আসলে এটা কিন্তু আসলে বিখ্যাত একটা স্থাপনা। আপনি জানেন যে এখানে কিন্তু আসলে বিভিন্ন সাহিত্যিক, যারা শিল্প চর্চার মানুষজন, তারা কিন্তু এখানে এসে আসলে তাদের যে শিল্পিক যে শিল্প চর্চা, সেটা কিন্তু আসলে করে থাকে। আপনি জানেন যে ঠিক 2টার কিছু পর কিন্তু এখানে এসে বিক্ষুব্ধ জনতারা আসে, এবং তারপরেই কিন্তু তারা আসলে এখানে হামলা চালায়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিছু চেয়ার টেবিল বা এছাড়া যে আসবাবপত্র, তোষকের ভিতরে যে ধরনের বস্তু থাকে, অর্থাৎ যে জিনিসগুলো, সেগুলোও কিন্তু আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে বের হয়ে আসছে। অর্থাৎ এই ছায়ানটে যে আসবাবপত্রগুলো ছিল, অর্থাৎ মোটা দাগে যে বড় বড় আসবাবপত্র ছিল, সেটা কিন্তু আসলে রীতিমতো চুরমার চালানো হয়েছে। অর্থাৎ বিল্ডিংটা মোটামুটি সুরক্ষিত আছে, এছাড়া আসবাবপত্রগুলো, অর্থাৎ ভিতরে যে আসবাবপত্র, সরঞ্জাম, গ্লাস সহ যে জিনিসগুলো আছে, সেগুলো মোটামুটি সবটাই আছে রীতিমতো এখনো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে ঠিক আমি এই ঘরটা যদি দেখাই, এখানে দেখেন যে এখানে আসলে মানুষের যে মানে বই খাতা, অর্থাৎ বই খাতা, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগপত্র এবং কম্পিউটার, মনিটরের যে জিনিসপত্র, সেই সবগুলোই কিন্তু আসলে এখানে মোটামুটি বলা চলে যে এটা আসলে দুমড়ে মুচড়ে ফেলেছে। এবং রাব্বি, আপনার কথা সূত্র ধরেই একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনার সাথে কি কোনো বিক্ষোভকারী বা সাধারণ জনগণের কোনোভাবে কোনো যোগাযোগ হয়েছে কিনা বা কথা হয়েছে কিনা? কারণ ছায়ানট আমরা জানি একটি সাহিত্য সংস্কৃতি চর্চার কেন্দ্র। ওসমান হাদির মৃত্যুর সাথে ছায়ানটের ভাঙচুরের কি সম্পর্ক আছে বলে আপনি জানতে পেরেছেন, বা এই ধরনের কোনো খবর আপনার কাছে আছে কিনা? জি, আমার কাছে মূলত এই ধরনের কোনো খবর নেই। তবে আসলে ধারণা করা হচ্ছে যে যারা ঠিক বিক্ষুব্ধ জনতা আসলে ছায়ানটের পরে কেন এই ধরনের হামলা চলবে, এটা আসলে আমাদের গণমাধ্যম কর্মী হিসেবে এটা আসলে বোধগম্য হচ্ছে না। অর্থাৎ ঠিক কি কারণে ছায়ানটের মতো এই ধরনের সাহিত্য চর্চা একটা প্রতিষ্ঠানে এই ধরনের হামলা, এই ধরনের লুটপাট চালিয়েছে, এটা আসলে রীতিমতো আমার বোধগম্য হচ্ছে না। এবং
কারোর সাথে আসলে কথা বলা যায় না, এবং আইন শৃঙ্খলা বাহিনীটি একটু আগে আসছে, তারা এসেও কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতা বা যারা এখানে এসে আগুন ধরিয়ে দিছে তাদের কাউকেই পায়নি। তবে ধারণা করা হচ্ছে এটা হচ্ছে মোটামুটি তৌহিদি জনতার একটি কাজ, অর্থাৎ তারাই আসলে এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত করেছেন, যারা আসলে এই ধরনের সংস্কৃতি মনা, অর্থাৎ সংস্কৃতি মনা ব্যক্তিবর্গ যাদেরকে অপছন্দ করে সেই সব মানুষই মূলত এই ধরনের কর্মকাণ্ড আসলে চালিয়েছে। তো মোটা দাগে বলা যায় যে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিজেও সাবধানে থাকবেন। পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব সর্বশেষ খবরাখবর জানার জন্য। দর্শক, আমাদের সহকর্মী ফজলে রাব্বি এই মুহূর্তে ছিলেন ধানমন্ডি ছায়ানটের সামনে, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর। শরীফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ চলছে বন্দরনগরী চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলেও। বেশ কয়েক জায়গায় ঘটেছে অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনা। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করায় শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন জায়গার বিক্ষোভের খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাত 11টার দিকে বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম নগরীর 16 শহর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনের অফিসের সামনে বিক্ষোভ করে ছাত্র জনতা। এরপর নগরীর চশমাহিল এলাকায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। সেখানে একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় বিতাড়িত স্বৈরাচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি হাদি হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী মহানগরী। রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সাহেববাজার পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। তারা আওয়ামী লীগ ও ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভকারীরা কুমারপাড়া মোড়ে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের ধ্বংসাবশেষ গুঁড়িয়ে দেয়। ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়েছে বরিশাল। রাত 10:30টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল সড়ক অবরোধ করেন বিএম কলেজের শিক্ষার্থীরা। এ সময় বরিশাল ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্লোগানে স্লোগানে হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। বিক্ষোভ হয়েছে সিলেট মহানগরেও। বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন এনসিপি, ছাত্রদল, ছাত্র শিবির, ইনকিলাব মঞ্চ ও জুলাই যোদ্ধাদের নেতাকর্মীরা। হাদির মৃত্যুকে পরিকল্পিত দাবি করে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। হাদির মৃত্যুতে খুলনাতেও বিক্ষোভ হয়েছে। রাতে শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল বের করে বিক্ষোভকারীরা। এ সময় তারা খুলনার দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিল হয়েছে কিশোরগঞ্জে। বৃহস্পতিবার রাত 11:15টায় শহরের শহীদ মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মনির হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। হাদির মৃত্যুতে শোক জানিয়ে সবাইকে ধৈর্য ধরতে বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আহ্বান জানিয়েছেন কাউকে হঠকারী কাজে না জড়াতে। হাদির মৃত্যু সংবাদের পর জাতির উদ্দেশ্যে তাৎক্ষণিক ভাষণে ডক্টর ইউনূস বলেন, ওসমান হাদির মৃত্যুর শোক শক্তিতে পরিণত হবে। আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন।
রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদী ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদীর আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি, ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদীর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরছেন তিনি। বিমানবন্দর থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। এছাড়া ওই দিন তাকে অভ্যর্থনা জানানোরও প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সেরা আয়োজনে দিনটিকে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি। তারেক রহমানের যাত্রাপথ নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বৃহস্পতিবার বৈঠক করেছে দায়িত্বপ্রাপ্ত কমিটি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। দীর্ঘ নির্বাসনের পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতারা। এটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায়। এদিন বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভার কেয়ারেও যাবেন তারেক রহমান। তার যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিতে সরকারের সঙ্গে আলোচনা করেছে বিএনপি। বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা যে দিক দিয়ে উনি এভার কেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন এবং অন্যান্য অনুষ্ঠান আমরা যেটা করতে চাচ্ছি সেটা সময় মতো আপনাদেরকে জানাবো। সেগুলো সরজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিশেষ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দলটি। সমাবেশ যেটা হবে, সমাবেশ বলতে যে মানুষের যে উপস্থিতি যেটা হবে, এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। 25 ডিসেম্বর তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উপস্থিতির ফলে জনভোগান্তি এড়াতেও বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল। তিনি ঠিকমতো চিকিৎসা নিতে পারছেন। সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই, আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তারপরেও মনে রাখতে হবে ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়স
বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। কাজেই এই বিষয়ে আমি শুধু আপনাদের এইটুকু অবহিত করতে চাই, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান সবসময়ই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনীত প্রার্থীদের প্রস্তুতির উপর জোর দিচ্ছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচনী কৌশল ও দায়িত্ব পালনে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নেতারা। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মনোনীত 100 জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দলের স্থায়ী কমিটির সদস্যরা সাংবাদিকদের জানান, মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণার বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মনোনীত অনেক প্রার্থী নতুন, নির্বাচনী মাঠে তারা কিভাবে কাজ করবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সে বিষয়ে দিক নির্দেশনা দিতেই এই প্রশিক্ষণ কার্যক্রম। এছাড়া যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর সাথেও আসন সমঝোতার বিষয়ে এদিন আলোচনা করা হয়। 17 বছর 18 বছর পরে মানুষ ভোট দিতে পারছে, মানুষের মনোজগতে অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই জন্যই আমরা আমাদের প্রস্তুতির জন্য আমরা প্রত্যেকটা যাদের প্রার্থী আমরা মনোনীত করেছি তাদেরকে দেখেছি এবং তাদেরকে এই সব জিনিস পর্যালোচনা করে কিভাবে নির্বাচনে নামতে হবে সেই জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। অনেক প্রার্থীরা আছে তো নতুন, যারা আগে নির্বাচন করে নাই, তাদেরকে একটু বোঝানো হচ্ছে। আর এই সময় নির্বাচনটা তো একটা, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে এই নির্বাচনটা সর্বকালে একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে পর্যবেক্ষক পাঠাতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়েও তাদের আশ্বস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের অবহিতকরণ সংক্রান্ত একটি সভার আয়োজন করা হয়। এর আগে দুপুর 2:30টা থেকে বিভিন্ন দেশের কূটনীতিকরা পদ্মায় প্রবেশ করতে শুরু করেন। বিকেল 3:15টার মধ্যে বৈঠক শেষ হয়। কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৈঠকে বিভিন্ন দেশের অন্তত 40 জন কূটনীতিক উপস্থিত ছিলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে এই বৈঠকে অবহিত করা হয়েছে। কূটনীতিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে তাও তাদের অবহিত করা হয় এবং তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার্থে সদা সতর্ক ও সচেষ্ট রয়েছে, তাও তাদেরকে জানানো হয়। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমানের ট্রাভেল পাস সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাওয়ের চেষ্টাকালে পুলিশের সাথে জুলাইয়ের কাঠগড়ায় সংগঠনের নেতাদের ধস্তাধস্তির ঘটনায় আহত হয়েছেন একজন। এ ঘটনার পর ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুর 12টার দিকে প্রতিনিধি শোয়েব আহমেদের নেতৃত্বে জুলাইয়ের কাঠগড়ায় সংগঠনের 12 থেকে 15 জনের একটি দল পদ্মা আবাসিক এলাকায় সহকারী হাইকমিশন অভিমুখে মিছিল করে অগ্রসর হয়। পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এক পর্যায়ে নেতাকর্মীরা পুলিশের কাঁটাতারের ব্যারিকেড সরিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অন্যদিকে খুলনায় পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়মুখী পদযাত্রা কর্মসূচি পালন করেছে আধিপত্য বিরোধী ঐক্যজোট। বিকেল 4টায় নগরীর রয়্যাল মোড় থেকে মিছিল নিয়ে সহকারী হাইকমিশনার কার্যালয়ের দিকে গেলে সিভিল সার্জন কার্যালয়ের সামনে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে র্যাব, নৌবাহিনীর কন্টিনজেন্ট ও বিজিবি ছিল। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারী সহকারী হাইকমিশনার কার্যালয় সংলগ্ন কনভেনশন সেন্টারের সামনে অবস্থান নেয়।
রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমি নামে জাতীয় নাগরিক পার্টির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ছাত্রীবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায় জান্নাত আরা রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। জান্নাত আরা এনসিপির ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী। চলতি বছরের 6 নভেম্বর এই কমিটি ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে পুলিশ বলছে রুমি আত্মহত্যা করেছে। পারিবারিকভাবে মানসিক চাপে থাকার কথা জানান পুলিশ। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, হাদি ও রুমির ঘটনা শুধু সতর্কই করছে না, সাহসও যোগায় জুলাই যোদ্ধাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।